ভাই শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জিয়াউল ভাই আপনি স্ক্রিনটা একটু শেয়ার করেন প্লিজ। জিয়াউল ভাই আছেন? ভাই শেয়ার হয় নাই। এটা তো দেখা যাচ্ছে, এটা কি নতুন? হ্যাঁ, শেয়ার হয়েছে, শেয়ার অ্যামাজন হয়েছে, শেয়ার আমরা তো হয়েছে। দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অ্যামাজন সেলার সেন্ট্রাল। আমার এখানে তো শো করতেছে না। আমরা সবাই দেখতে পাচ্ছি, বুঝলাম না আপনার এখানে কি হয়েছে। ভাই উপরে জিয়াউল হাসানের স্ক্রিনে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, তাহলে চলে আসবে। মানে প্রোগ্রামই কাজ করতেছে না, সমস্যা হইতেছে ওই জন্য। জিয়াউল ভাই এখন দেখতে পাচ্ছি। ওকে ভাই। আচ্ছা, আজকে আমরা প্রোডাক্ট লিস্টিং করব, কিভাবে আপনি আপনার অ্যামাজনের ফার্স্ট প্রোডাক্ট লিস্টিং করবেন, কিংবা আপনি কিভাবে আপনার সেকেন্ড থার্ড ফোর্থ প্রোডাক্টও লিস্টিং করবেন। একই সিস্টেম সবগুলো। আর যখন আপনি আবার দ্বিতীয়বার প্রোডাক্ট সেন্ড করবেন, সেটা আমরা অন্য ক্লাসে শিখবো, মানে কিভাবে দ্বিতীয়বার একই প্রোডাক্ট সেন্ড করবেন। আচ্ছা, ভাই আপনি ওই ডান পাশে, আচ্ছা তার আগে আমাদের সবার আগে যেটা প্রয়োজন, প্রোডাক্ট লিস্টিং এর আগে সবার আগে প্রয়োজন হচ্ছে আমাদের একটা আশিন। বুঝতে পারছেন, মানে আপনার যে প্রোডাক্টটা আপনি সেল করতে যাচ্ছেন সেই প্রোডাক্টের একটা আশিন অবশ্যই আছে। আচ্ছা, আশিং এর মিনিংসটা কেউ বলতে পারবেন? হ্যালো। অ্যামাজন স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন নাম্বার। জি জি ভাই, কংগ্রাচুলেশন, একদম কারেক্ট। একটা একটা আচ্ছা। ব্র্যান্ড দিয়ে দেন ভাই, পারছি তো। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, জিয়াউল ভাই আপনি বাম পাশের কর্নারে ক্লিক করেন, দেখেন তিনটা দাগ দেওয়া, হ্যাঁ। তারপর ক্যাটালগে যান, তারপর অ্যাড প্রোডাক্টে যান। একটু ধীরে স্থিরে রাখেন এখানে, একটু আবার একটু ব্যাগে যান, একটু আস্তে আস্তে করি আমরা, এত দ্রুত না করে। ব্যাগে যান আবার, হ্যাঁ। ওই সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন। প্রোডাক্ট কিভাবে লিস্টিং করবেন শুরু থেকে করেন, আবার জিয়াউল ভাই আবার শুরু থেকে। হ্যাঁ, ওই যে উপরে দেখেন বাম পাশে কর্নারে আপনার একটা তিনটা লাইন টানা, ঠিক আছে, আন্ডারলাইন টানা একদম। আপনার amazon.com এ সেলার সেন্ট্রালে আপনি যখন লগ ইন করবেন এইরকম ইন্টারফেস আসবে। সেম দেখেন, আপনার স্টোরের নামও দেখা যাবে অ্যামাজন সেলার সেন্ট্রাল, এইভাবেই থাকবে, চেঞ্জ নাই। আপনারও তাই আসবে আপনার অ্যাকাউন্ট যখন হবে। ওই একদম কর্নারে বাম পাশে উপরে তিনটা আন্ডারলাইন দেওয়া, ওইখানে আপনি ক্লিক করবেন। হ্যাঁ ভাই, ক্লিক করেন। আচ্ছা, এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো তথ্য চলে আসছে। ফার্স্ট হচ্ছে ক্যাটালগ, আর দ্বিতীয়ত হচ্ছে ইনভেন্টরি, তৃতীয় হচ্ছে প্রাইসিং, চতুর্থ অর্ডার, পঞ্চম হচ্ছে অ্যাডভার্টিং, এটা আমাদের দরকার নাই। ষষ্ঠ নম্বর স্টোরস, গ্রোথ, রিপোর্ট, পেমেন্ট, পারফরমেন্স, অ্যাপস অ্যান্ড সার্ভিস, বি টু বি, ব্র্যান্ডস। আরেকটু নিচে জানতে হয়, নিচে 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 স্ক্রল করেন। ভাই লার্ডের পরে আর যায় না। আচ্ছা ঠিক আছে,
সমস্যা নেই। এখন প্রোডাক্ট লিস্ট করার জন্য আমাদের যেতে হবে কোথায়, ক্যাটালগে। ঠিক আছে, ক্যাটালগ। আচ্ছা, ক্যাটালগে আবার আরো 6টা ফিচার আছে। অ্যাড প্রোডাক্ট, কমপ্লিট ইউর ড্রাফটস, ভিউ সেলিং অ্যাপ্লিকেশন, ইমপ্রুভ লিস্টিং কোয়ালিটি, আপলোড ইমেজ, আপলোড অ্যান্ড ম্যানেজ ভিডিওস। আচ্ছা, এখানে আরেকটু বলে নেই, আমরা যারা হোলসেল করব, আমাদের জাস্ট উপরের 3টা দরকার, আর নিচের 3টা আমাদের দরকার নেই। নিচের 3টা হচ্ছে যারা প্রাইভেট লেভেল করবে তাদের, আর হোলসেল যারা করব আমাদের জাস্ট উপরের 3টা দরকার, ক্যাটালগ থেকে উপরের 3টা। অ্যাড প্রোডাক্টস, কমপ্লিট ইউর ড্রাফটস, আর হচ্ছে ভিউ সেলিং অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখানে আরেকটু বলে নিই, অ্যাড প্রোডাক্টস, এইখানে গিয়ে আপনি আপনার প্রোডাক্টটা অ্যাড করবেন। আর কমপ্লিট ইউর ড্রাফটস, এটা হচ্ছে আপনার কোনো একটা প্রোডাক্ট আপনি অ্যাড করতে গেছেন, কিংবা আপনি আপনার লিস্টিংটা সম্পূর্ণ করেন নাই, ওই অ্যাপ্লিকেশনগুলো আপনি কমপ্লিট ইউর ড্রাফটস থেকে ইজিলি দেখতে পারবেন। আর ভিউ সেলিং অ্যাপ্লিকেশন মানে আপনি কতগুলো ব্র্যান্ডের জন্য অ্যাপ্লাই করছেন, কতগুলো ব্র্যান্ড আপনাকে অ্যাপ্রুভ করছে, বা কোন কোন ক্যাটাগরি আপনি আনগেটেড করছেন, বা কোনগুলো আপনাকে অ্যাপ্রুভ করে নাই, ডিক্লাইন করে দিয়েছে, সমস্ত কিছু আপনি এ টু জেড দেখতে পারবেন। ঠিক আছে, আপনার ভিউ সেলিং অ্যাপ্লিকেশন থেকে। আচ্ছা, আমরা অ্যাড প্রোডাক্টে যাই প্রথম, আগে প্রোডাক্ট লিস্টিংটা শিখি। আচ্ছা, আপনি যখন প্রোডাক্টটা লিস্টিং করতে যাবেন, অ্যাড প্রোডাক্টে যাওয়ার পর এইরকম আসবে। ঠিক আছে, একদম এমন, একটু চেঞ্জ হবে না। ঠিক আছে, আচ্ছা, আপনার কাছে কি কোনো আশিন আছে ভাই? না ভাই, নাই। আচ্ছা, আমি দিতেছি, জাস্ট ওয়েট, আমি দিতেছি। গ্রুপেই দিলাম, জাস্ট এটাকে আবার কেউ ফলো করেন না, ভালো প্রোডাক্ট হ্যান ত্যান। ঠিক আছে, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে। আচ্ছা, ক্লিক করেন। ভাই গ্রুপে দিছি, ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করেন। আচ্ছা, এইটা দেখেন, সেলি হ্যানসেন একটা প্রোডাক্ট আর কি। ঠিক আছে, আপনার শুরুতে আপনি যখন একটা আসেন, আচ্ছা এখানে আরেকটু বলে রাখি ভাই, একটু ব্যাগে যান তো, একটু ব্যাগে যান। আচ্ছা, আপনি এখানে সার্চ প্রোডাক্ট, এখানে আপনি বিভিন্নভাবে সার্চ করতে পারেন। আপনি ক্যাটালগ দিয়েও সার্চ করতে পারেন, ঠিক আছে, মানে ওই 5টা 6টা ফাইল এখান থেকে দিয়েও আপনি সার্চ করতে পারেন। আর সবচাইতে ইজি, আপনি আসেন কিংবা ব্র্যান্ডের নেম, কিংবা আপনার ওই প্রোডাক্টের নেম। আবারও বলি, আসিন দিয়ে আপনি এখানে লিস্ট করতে পারবেন, ব্র্যান্ডের নাম দিয়ে লিস্ট করতে পারবেন, প্রোডাক্টের নাম দিয়েও লিস্ট করতে পারবেন। আচ্ছা ভাই, আপনি আশিনটা তো দিয়েছেন, আশিনটা দিয়ে আরেকবার সার্চ করে দেখান। হ্যাঁ, সার্চ করেন। আচ্ছা, প্রোডাক্ট চলে আসছে। আচ্ছা, এবার কি করবেন, এখানে আপনি অন্য একটা প্রোডাক্টের নাম লিখেন, এনি একটা প্রোডাক্ট, ব্যাগে যান, রিটার্নে যান। হ্যাঁ, এখানে লেখেন আপনার হ্যাগারটি জুয়েলারি ক্লিনার। হ্যাঁ, উপরেরটা, জুয়েলারি ক্লিনার, হ্যাঁ। আচ্ছা, আপনি যখন লিখে সার্চ দিবেন, তাও দেখেন আপনার প্রোডাক্টগুলো চলে আসছে। Hi. Yeah. Sorry. ভাই, দেখছেন, মানে আপনি যদি একটা প্রোডাক্টের নামও লিখে সার্চ করেন, তাও আপনার প্রোডাক্টগুলো চলে আসবে। তবে এটা ইজি না, কারণ আপনি আপনার নির্দিষ্ট প্রোডাক্টটা এখান থেকে ফাইন্ড আউট করাটা একটু হার্ড, যদি আপনি প্রোডাক্ট পূর্ব থেকে না চিনেন। সেজন্য সবচাইতে সেফ ওয়ে, আপনি আপনার প্রোডাক্টের আশিনটা কপি করে আপনি সার্চ করবেন। আচ্ছা, আরেকভাবে করা যায়, আপনি ব্র্যান্ডের নাম লিখেন ভাই, শুধু এখানে ব্যাগে যান। হ্যাঁ, এখানে ক্লিয়ার এসেন্স লিখেন, ক্লিয়ার এসেন্স। ই ই ই ডাবল এস। হ্যাঁ হ্যাঁ, মেডিকেল, জাস্ট ব্র্যান্ডের নাম লিখেন, জাস্ট ব্র্যান্ডের নামটাই লিখেন শুধু, বাস। ক্লিয়ারেশনস একটা ব্র্যান্ড, আমরা ব্র্যান্ডের নাম লিখে সার্চ দিই। এই যে দেখেন, ক্লিয়ার এসেন্সের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যতগুলো আছে সবগুলোই চলে আসে। ঠিক আছে, এখন আপনি যদি প্রোডাক্টটা চিনে থাকেন পূর্ব থেকে, কিংবা আশির নাম্বারটা আপনার যদি জানা থাকে, তাহলে আপনি এভাবেও ব্র্যান্ডের নাম দিয়ে বা প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করে ইজিলি ফাইন্ড আউট করে করতে পারবেন। তবে সবচাইতে সেফ ওয়ে আমি যেটা করি, এখানে জাস্ট আশির নাম্বারটা আমি লিখে সার্চ দিই, শুধু ওই প্রোডাক্টটাই চলে আসবে। আচ্ছা, আপনি ক্লিয়ার এসেন্স প্রোডাক্টটাতে ক্লিক করেন ভাই।
উপরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে দেখেন আপনি যখন ওই প্রোডাক্টটাতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিয়ার এসেন্সের প্রোডাক্টটাই ধরেন আপনি লিস্টিং করবেন। আচ্ছা ভাই, এটা আশিনটা একটু কপি করে নেন। আচ্ছা, কপি করেন। কপি হয়েছে? জি ভাই। আচ্ছা, আপনি এক আবার একটু ব্যাগে যান। অনেকে লেটে জয়েন করছে, আবার একদম ব্যাগে যান, একদম ব্যাগে, নিউ থেকে আপনার স্টোর ফ্রন্টে যান, অ্যামাজন সেলার সেন্টারে ক্লিক করেন। আচ্ছা, যারা দেরিতে লেট করছেন আমি আরেকবার দেখাইতেছি, আর রিপিট হবে না। প্রোডাক্ট লিস্টিং কিভাবে করবেন শুরু থেকে আরেকবার দেখাইতেছি। আপনার অ্যামাজন স্টোরে যখন সেলার সেন্টারে আপনি লগ ইন করবেন, আপনার এরকম ইন্টারফেস আসবে। আপনি বাম দিকের কর্নারে যে উপরে দেখেন তিনটা আন্ডারলাইন করা, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করেন ভাই। তারপর আপনি কোথায় যাবেন? ক্যাটালগে। ক্যাটালগে টিপ দেন। হ্যাঁ, তারপর আপনি এইখানে অ্যাড প্রোডাক্ট, মানে আপনি আপনার নতুন প্রোডাক্টটা অ্যাড প্রোডাক্টে ক্লিক করতে হবে লিস্টিং করার জন্য। হ্যাঁ, তারপর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আপনি যেই প্রোডাক্টটা আপনি লিস্টিং করতে চাচ্ছেন কিংবা সেল করতে চাচ্ছেন, তার আশির নাম্বারটা আপনি এইখানে ইনপুট করবেন, কপি পেস্ট করবেন। আর আপনার যদি মুখস্থ থাকে আপনি টাইপিংও করতে পারেন, কোনো ইস্যু নেই। হ্যাঁ ভাই, পেস্ট করেন, সার্চ করেন। আপনি যখন কপি পেস্ট করে সার্চ করবেন তখন ডান পাশে এইরকম আসবে একটা ইন্টারফেস, ক্লিক করতে হবে। প্রোডাক্টে ক্লিক করুন ভাই। আচ্ছা, আপনার প্রোডাক্টে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে দেখেন সেলেক্ট এ কন্ডিশন অ্যান্ড সেল, ঠিক আছে, সিলেক্ট এ কন্ডিশন অ্যান্ড সেল, এইরকম যদি আসে, ঠিক আছে, আবারও বলি, এইরকম যদি যে আপনার অ্যাকাউন্টের জন্য এই প্রোডাক্টটা ইলিজিবল ইনিশিয়ালি, আচ্ছা আপনি কন্ডিশনে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, কন্ডিশনে ক্লিক করেন ভাই। হ্যাঁ, এইখানে আপনারা অলওয়েজ নিউ সিলেক্ট করবেন। এখন যদি কন্ডিশনে রেখে আপনি লিস্টিং করতে চান হবে না, অবশ্যই আপনাকে নিউ সিলেক্ট করতে হবে অলওয়েজ। জি ভাই, নিউতে ক্লিক করেন, নিউতে। একটু সময় নেবে এখানে। আচ্ছা আচ্ছা, একটুখানি বলে রাখি। এই যে দেখেন, আপনার প্রোডাক্টের জন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট এলিজিবল কি না, মানে ওই প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন কিনা, যদি আপনি এই রকম একটা ইন্টারফেস দেখেন, ঠিক আছে, তাহলে আপনি ইজিলি ধরে নেবেন আপনি এই প্রোডাক্ট সেল করতে পারবেন। তাও 100% কনফার্ম না। কখন 100% কনফার্ম হবেন আমি দেখাইতেছি। আচ্ছা ভাই, অ্যাপ্লাই টু সেলে ক্লিক দেন। আচ্ছা, দেখেন আপনি যখন অ্যাপ্লাই টু সেলে ক্লিক করছেন, এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন আপনি যে প্রোডাক্টটা আর যে ব্র্যান্ডের প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন তা একটু শো করবে। আর দেখেন ক্লিয়ার এসেন্স ব্র্যান্ডেড ইন নিউ ইউজড রিফারবিশড কালেক্টেবল কন্ডিশন, এরকম আসছে। তবে কোন ব্র্যান্ডের? ক্লিয়ার এসেন্সের। আপনি অ্যাপ্লাই টু সেলে ক্লিক করার পর এরকম আসবে। তারপর আপনাকে কোথায় ক্লিক করতে হবে? রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। আচ্ছা, রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করেন। আচ্ছা, এই যে দেখেন, এই প্রোডাক্টটা এই অ্যাকাউন্টের জন্য কোয়ালিফাই না। কেন কোয়ালিফাই না? কারণ এই অ্যাকাউন্টটা একদমই নিউ। প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিছু না কিছু কোয়ালিফিকেশন থাকে, মানে ওই ব্র্যান্ডগুলো এমনভাবে তাদের লিস্টটা করে রাখে যে আমার প্রোডাক্টগুলো শুধুমাত্র এই ধরনের সেলারগুলো সেল করতে পারবে। কীরকম? ধরেন কারো অ্যাকাউন্টে ট্রাফিক ভালো, বা তার কারো অ্যাকাউন্টে রেটিং 4 পয়েন্ট কিংবা 5 পয়েন্ট বা 4.5, কিংবা অলরেডি যে লোকটা অ্যামাজনে 6 মাস ধরে সেল করতেছে কিংবা 1 বছর ধরে, কিংবা যে লোকটা আপনার 50K প্লাস রেভিনিউ আর্ন করছে, কিংবা যে লোকটা 400 ইউনিট বা 1K ইউনিট অলরেডি সেল করতে পারছে, তারাই সেল করতে পারবে আমার প্রোডাক্ট। মানে এই রকম কন্ডিশন বিভিন্ন ব্র্যান্ডগুলো দিয়ে থাকে, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টটা যখন একটু গ্রো হবে, তখন অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার উইদাউট ইনভয়েস, আপনি জাস্ট অ্যাপ্লাই টু সেল দিবেন, অটোমেটিক লিস্টে চলে আসবে।
এইরকমও আসবে না, অটোমেটিক লিস্টে চলে আসবে, ওইখানে আপনাকে লিস্টিং করার সুযোগ দিয়ে দিবে। আচ্ছা, অন্য একটা প্রোডাক্ট দেখি। এখন দেখেন ভাই, এই প্রোডাক্টটা আপনার অ্যাকাউন্ট নিউ, সেজন্য আপনি সেল করতে পারবেন না। এখন আপনি প্রোডাক্ট এখানে পারচেস এখানে করার আগে, ব্র্যান্ডের ইনভয়েস দিলেও কি হবে না? না, ব্র্যান্ডের ইনভয়েস তো নিতেছেই না, সে তো আপনাকে ডাজ নট কোয়ালিফাই করে দিছে, আপনি ইনভয়েস কিভাবে সাবমিট করবেন? ইনভয়েস সাবমিট করার তো সুযোগ নাই আপনার এখানে। আচ্ছা, ওইটা দেখাইতেছি আমি। আচ্ছা, আবারও ব্যাগে যান, স্টোর ফ্রন্টে যান, স্টোর ফ্রন্টে আবার দেখুন, স্টোর ফ্রন্টে অ্যামাজন, হ্যাঁ, আবারও আপনি ক্লিক করেন কর্নারে বাম পাশে, হ্যাঁ, ক্যাটালগ অ্যাড টু প্রোডাক্ট। আচ্ছা, ওই প্রোডাক্টটা লেখেন হ্যাগারটি জুয়েলারি ক্লিনার। হ্যাঁ, আপনার আরেকটু নিচে যান, নিচে নিচে, হ্যাঁ, ওই যে আপনার ওই ব্লু কালারটা, ওইটা ক্লিক করেন। হ্যাঁ, এটা কন্ডিশন সিলেক্ট করেন, নিউ, নিউ নিউ। আচ্ছা, এখানে আরেকটু বলে রাখি, নিউতে একটু সিলেক্ট করেন, নিউতে 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 ক্লিক করেন আবার। না না, ব্যাগে যায় না, ব্যাগে না, আপনার এখানে সিলেক্ট, হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন একটু বলে নেই, এইখানে দেখেন তিনটা অপশন, নিউ, ইউজড, কালেক্টিবল। ঠিক আছে, আপনারা কখনো ভুল করে ইউজড কিংবা কালেক্টিবলে ক্লিক করবেন না, কারণ আপনি যদি একবার এটা যদি ইউজড কিংবা কালেক্টিবল সিলেক্ট করে প্রোডাক্ট লিস্ট করে দেন, ইনভেন্টরি পাঠিয়ে দেন, চেঞ্জ করার কোনো ওয়ে নাই। ওই ক্ষেত্রে আপনার সেল কিন্তু খুবই কম আসবে, মানে সেল একদমই কমে যাবে। ঠিক আছে, কেন কমে যাবে? কারণ কাস্টমার কখনো ইউজড কিংবা কালেক্টিবল প্রোডাক্ট চয়েস করে না, অলওয়েজ নিউ প্রোডাক্ট চয়েস করে। আচ্ছা, নিউতে দেন। আর ইউজটা আপনি কখন দিতে পারবেন? যদি আপনি রিসেল করতে চান আবার, মানে একটা প্রোডাক্ট রিটার্ন আসছে তখন, কিন্তু ওই সময় ইউজটা দেওয়া ঠিক না, নিউতেই দিয়ে আপনারা সেল করার ট্রাই করবেন। আর আমরা যেহেতু হোলসেল করব কিংবা অ্যাপ দিয়ে করব, আর আমাদের প্রোডাক্টগুলো ভালো থাকবে, ওই ক্ষেত্রে আশা করি আমাদের রিটার্ন আসবেই না, আর আমাদের সেকেন্ড কোনো লিস্টিং করার প্রয়োজন হবে না। আচ্ছা, অ্যাপ্লাই টু সেলে ক্লিক করেন। আচ্ছা, এখান দেখেন রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করেন। এই যে দেখেন, আহ, এখন এই ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি সেল করার জন্য এলিজেবল। ঠিক আছে, যদি এই রকম আসে, সেলিং অ্যাপ্লিকেশন ফর ব্র্যান্ড, যদি এমন একটা ইন্টারফেস আসে, আপনি প্রোডাক্টের সেল করার জন্য লিস্টিং করতে গেছেন, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল দিছেন, আসার পর যদি এরকম আসে, তাহলে আপনি ধরে নেবেন, না, 100% শিওর হবেন যে আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট কোয়ালিফাই করছে এই প্রোডাক্টটা সেল করার জন্য, কারণ এই ব্র্যান্ডের ওই রকম কোনো ইনিশিয়ালি রিকোয়ারমেন্ট নাই, যার কারণে আপনি সেল করতে পারবেন। মানে নিউ অ্যাকাউন্টের জন্য এই ধরনের ব্র্যান্ডগুলো খুবই হেল্পফুল। ঠিক আছে, আপনি দেখেন এইখানে কিসের জন্য, এই যে একটা B0003M CVI, এই আশিনের প্রোডাক্টটা হ্যাগারটি ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করার জন্য আপনি রিকোয়েস্ট দিবেন। আচ্ছা দেখেন, এখন এইখানে অ্যামাজন আপনার কাছে কি চাইতেছে দেখেন, অ্যাট লিস্ট ওয়ান পারচেজ ইনভয়েস ফর প্রোডাক্ট ফ্রম এ ম্যানুফ্যাকচারার অর ডিস্ট্রিবিউটর, মানে আপনাকে অ্যাট লিস্ট একটা পারচেজ ইনভয়েস ম্যানুফ্যাকচারার থেকে, মানে ব্র্যান্ডের থেকে কিংবা ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর থেকে দিতে হবে। আবারও বলি, এইখানে ম্যানুফ্যাকচারার মানে এই না যে এই হ্যাকারডে ব্র্যান্ডের প্রোডাক্ট এখান থেকে ম্যানুফ্যাকচার করতে সে নিজে, না ভাই, ব্র্যান্ডের ওনার থেকে নিতে হবে, মানে ব্র্যান্ড থেকে। আর সেকেন্ড হচ্ছে ডিস্ট্রিবিউটর, আবারও বলি ডিস্ট্রিবিউটর। এখন এই দুইটা ইনভয়েস ছাড়া অ্যামাজন কখনো থার্ড পার্টির ইনভয়েস অ্যাকসেপ্ট করবে না, যেটি আপনাদের আগে বারবার বলেছি, মানে কখনো রিটেলার থেকে বা কোনো ফ্রেন্ডের থেকে কিংবা আনঅথেন্টিক কিংবা ইলিগ্যাল ডিস্ট্রিবিউটর থেকে বা ফেক ডিস্ট্রিবিউটর থেকে কখনোই আপনারা পারচেস করবেন না। দেখেন, এখানে অ্যামাজন স্পষ্ট করে বলে দিছে যে অ্যাটলিস্ট ওয়ান পারচেজ ইনভয়েস ফর প্রোডাক্ট ফ্রম ম্যানুফ্যাকচারার অর ডিস্ট্রিবিউটর, মানে ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটরের কথা বলছে, এমন না যে এনি ডিস্ট্রিবিউটর, ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটর। এখন আপনি যদি এখানে ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটরের ইনভয়েস দেন, অ্যামাজন অ্যাকসেপ্ট করে নেবে, আর ব্র্যান্ডেরও যদি দেন অ্যাকসেপ্ট করে নেবে। ঠিক আছে, কোনো ইস্যু নেই।
আর অনেক সময় অনেকে ট্রাই করে, ওইটাও বলে দেই, যে ফেক ইনভয়েস দিয়ে ট্রাই করে, ওইটাও অ্যামাজন অনেক সময় করে নেয়। কিন্তু ইন ফিউচার যদি আপনার অ্যাকাউন্টটা কখনো সেকশন 3-তে যায়, বা অ্যামাজন যদি আন্ডার রিভিউতে নেয় আপনার অ্যাকাউন্ট, ওই সময় যদি আপনার ব্র্যান্ডের কিংবা ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটরের ইনভয়েস না থাকে, আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনার চান্স নাই বললেই চলে। একবারে নাই বললেই চলে, আপনারা কখনো এই ধরনের ট্রাই করবেন না। তবে আরেকটা গুড নিউজ দেই, যদিও বা কেউ মানে ভুলবশত করে ফেলছেন একটা ভুল, তারপরও আপনারা নিজে না বুঝে বা না জেনে শুনে তাড়াহুড়ো করে প্ল্যান অফ অ্যাকশন না নিয়ে কখনো কোনো আপিল কিংবা ভুলভাল ইনভয়েস বা এটা সেটা সাবমিট করতে যাবেন না। কারণ একটা অ্যাকাউন্ট যখন সেকশন 3-তে যায়, সমস্ত কিছু অ্যানালাইসিস করে আর তারপর আপনার প্ল্যান অফ অ্যাকশন নেওয়া লাগে। যে ভুলটা আমি করছিলাম, যার কারণে আমার অ্যাকাউন্টটা এখনো ফেসে আছে, ফার্স্ট অ্যাকাউন্টটা আর কি। ওই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। যদি কোনো কারণে সেকশন 3 আসে, তার জন্য একটু সময় নিয়ে, যারা একটু এক্সপার্ট আছে আপনার পরিচিত বা যারা ভালো বোঝে, তাদের পরামর্শ নিয়ে আহ, তারপর একটা প্ল্যান অফ অ্যাকশন নিতে হবে। প্ল্যান অফ অ্যাকশন কি মানে, আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ অ্যানালাইসিস করে কোন প্রোডাক্টের জন্য কি কারণে হলো, অ্যামাজন কি চাইতেছে, সমস্ত কিছু একটা বিশদ বর্ণনা দিয়ে তারপর একটা আপিল লেটার লিখতে হয়, ঠিক আছে? ওইগুলো নিয়ে পরবর্তীতে ক্লাস হবে ডিটেলসে, এখন একটু ইনিশিয়ালি বলে দিলাম। আচ্ছা, তারপর দেখেন এখানে কি বলছে, ডকুমেন্ট মাস্ট মিট দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস, খুবই ইম্পর্ট্যান্ট, একটু মনোযোগ দিয়ে সবাই পড়ুন। ডেট অন অর আফটার আগস্ট 13, দেখেন মানে আগস্ট মাসের 13 তারিখের পরের ইনভয়েস চাইছে, তার আগের ইনভয়েস অ্যাকসেপ্ট হবে না, মানে সর্বশেষ 180 দিনে। তারপর দেখেন দ্বিতীয়টাতে, ইনক্লুডস ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস ম্যাচিং দ্য ইনফরমেশন ইন ইউর সেলিং অ্যাকাউন্ট, মানে আপনার নাম এবং অ্যাড্রেস যেন আপনার বিজনেস অ্যাকাউন্টের সাথে মানে অ্যামাজন অ্যাকাউন্টের সাথে ম্যাচ হয়। এখানে ইউর নেম বলতে আপনার বিজনেস নেম এবং বিজনেস অ্যাড্রেসের কথা বলা হয়েছে। আবারও বলি, অনেকেই বলে যে ইউনিক অ্যাড্রেস বলতে কিছু নেই। ভাই একটা কথা বলি, আপনার অ্যাড্রেসটা যদি আরেকজনের সাথে ম্যাচ হয়ে যায় বা লিঙ্কড হয়ে যায়, তখনও কিন্তু অ্যামাজন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। অবশ্যই আপনার বিজনেস অ্যাড্রেস যেন ইউনিক হয়। তো আমরা যারা ভার্চুয়াল অ্যাড্রেস দেবো, তাদের অ্যাড্রেসটা মূলত রেজিস্টার্ড এজেন্টের সেমই হয়, একই দেখতে হয়। ওইখানে জাস্ট একটা স্যুট নাম্বার থাকে আলাদা, 5 ডিজিটের, ওইটাই আপনার ইউনিক করে দেখায় আর কি। কারণ ওই স্যুট নাম্বারটার জন্য আপনার বিজনেসটা সবার থেকে আলাদা হয়। আচ্ছা, তারপর তৃতীয় নাম্বারটা দেখেন, ইনক্লুড দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ম্যানুফ্যাকচারার অর ডিস্ট্রিবিউটর, তার মানে কি আপনার ওই ইনভয়েসে অবশ্যই ওই ব্র্যান্ডের কিংবা ডিস্ট্রিবিউটরের নাম এবং অ্যাড্রেস সম্পূর্ণ থাকতে হবে, ঠিক আছে? নেম এবং অ্যাড্রেস। তারপর দেখেন, শু দ্য কম্বাইন্ড পারচেস অ্যাট লিস্ট 10 ইউনিট। আচ্ছা, এই ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে কি বলছে, যে মিনিমাম আপনাকে 10টা ইউনিটের পারচেস করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন ওমিট প্রাইসিং ইনফরমেশন অপশনাল। দেখেন এইখানে আপনি চাইলে যে প্রাইসের তথ্যটা মানে আপনার প্রোডাক্টের প্রাইসের তথ্যটা আপনি ওইখানে এডিট করে দিতে পারবেন, মানে প্রাইসটা শুধুমাত্র, কিন্তু বাকি আর কোনো কিছু আপনার এডিট করার ক্ষমতা নেই বা আপনি এডিট করতে পারবেন না। আপনি আপনার ইনভয়েস থেকে শুধুমাত্র প্রাইসটা আপনি এডিট করতে পারবেন, অন্য আর কোনো কিছুতে আপনার হাত দেওয়া যাবে না, ঠিক আছে? তারপর দেখেন, প্লিজ নোট দ্যাট উই মে ভেরিফাই ইউর সাবমিটেড ডকুমেন্টেশন বাই কন্ট্যাক্টিং প্রোডাক্ট ভেন্ডরস ইউ আইডেন্টিফাই ইন ইউর অ্যাপ্লিকেশন। তারপর কি বলছে দেখেন, আপনাকে নোট করতে বলছে, তারা, ঠিক আছে, ভেরিফাই করতে পারে আপনার ডকুমেন্ট, মানে আপনার যে ভ্যান্ডর, ভ্যান্ডর বলতে আপনার ব্র্যান্ড কিংবা ডিস্ট্রিবিউটর, মানে যে আপনাকে প্রোডাক্টটা সাপ্লাই করবে, তার সাথে তারা ভেরিফাই করতে পারে কিংবা করবে, এরকম একটা বোঝাইছে, ঠিক আছে? সেজন্য কি আপনার ডিস্ট্রিবিউটরটা বা ব্র্যান্ডটা অবশ্যই অথেন্টিক হতে হবে, এমনকি তাদের সাথে আপনার অ্যাকাউন্টও থাকা লাগবে, নয়তো তো ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর আপনাকে চিনবে না। ওই ক্ষেত্রে যদি অ্যামাজন আপনাকে কল করে, মানে আপনার ব্র্যান্ডকে, আহ, তারা যদি আপনার বিজনেসের কথা বলতে না পারে বা ইনফরমেশন দিতে না পারে, তখন কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে? আর আপনারা কখনো ফেক ইনভয়েস দেওয়ার ট্রাই করবেন না, কারণ আমি খুব একটা ঝামেলায় পড়ছিলাম ফেক ইনভয়েস দেওয়ার কারণে। কখনো ট্রাই করবেন না, ঠিক আছে? না করাটাই বেস্ট, আপনার অ্যাকাউন্টে ইস্যু আসবে। আচ্ছা,
তারপর দেখেন, ইফ প্রোভাইডিং অ্যান অ্যামাজন ইনভয়েস or order confirmation, please show a combined and fulfilled purchase of at least 50 unit. For all other invoice, show the combined and fulfilled purchase of at least 10 unit. দেখেন, আপনি যদি মানে অ্যামাজনের ইনভয়েস দেন, অ্যামাজনও B2B আছে, ঠিক আছে, বিজনেস টু বিজনেস, ওইখান থেকেও আপনি পারচেস করে সেল করতে পারবেন। তাহলে কি বলছে যে আপনার অর্ডার কনফার্মেশনও আপনাকে শো করতে হবে, এবং কম্বাইন্ড মানে এক সমন্বিত ফুলফিল পারচেজ অফ অ্যাটলিস্ট 50 ইউনিট। আপনি যদি অ্যামাজনের B2B থেকে কিনে সেটা পাঠাতে চান, ওই ক্ষেত্রে আপনার মিনিমাম 50 ইউনিট হওয়া লাগবে, ঠিক আছে। ফর অল আদার ইনভয়েস শো দ্য কম্বাইন্ড অ্যান্ড ফুলফিলড পারচেজ অফ অ্যাটলিস্ট 10 ইউনিট। আর যদি আপনার এখানে দেখেন অন্যান্য ইনভয়েসের ক্ষেত্রে আপনার যদি কম্বাইন্ড হয় মানে সমন্বিত হয়, ওই ক্ষেত্রে আপনার অন্তত ফুলফিল পারচেস অ্যাটলিস্ট 10 ইউনিট, মানে আপনার মিনিমাম 10 ইউনিট হতে হবে। এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি, নিউ অ্যাকাউন্টে অ্যামাজন এখন গত কয়েক মাস ধরে 100 ইউনিটের নিচে ইনভয়েস অ্যাকসেপ্ট করে না। এখানে আপনাকে 10 ইউনিটের কথা বলছে, তারপরও তাদের যখন আপনি ইনভয়েসটা দিবেন 100 ইউনিটের নিচে অ্যাকসেপ্ট করে না, রিজেক্ট আসতেছে ম্যাক্সিমাম। রিসেন্ট যদি গত এক মাসের কথাই বলি, প্রায় 10টা অ্যাকাউন্ট থেকে 9টা অ্যাকাউন্টেই রিজেক্ট করে দিয়েছে অ্যামাজন, ঠিক আছে। মানে তারা ব্র্যান্ডের থেকে নিছে, ব্র্যান্ডের অথরাইজেশন লেটারও আছে। ইউনিট একজন 76, একজন 70, আবার একজন 92ও নিছে, তারপরও অ্যামাজন অ্যাকসেপ্ট করে না কেন? সে দ্বিতীয়বার যখন লিস্ট করতে গেছে তখন দেখাইতেছে যে 100 ইউনিট মিনিমাম, ঠিক আছে। সেজন্য আপনাদের বলে নেই, আপনারা অবশ্যই ট্রাই করবেন যেন 100 ইউনিট নেন মিনিমাম, ওইটা বেস্ট। কারণ আপনি যদি 50 ইউনিট বা 70 ইউনিট পারচেস করে ফেলেন, তখন যদি দেখেন যে অ্যামাজন লিস্ট করতেছে না, বা লিস্টের জন্য আপনাকে অ্যাপ্রুভাল দিতেছে না, তখন ফেঁসে যাবেন, হয়তো আপনার কাছে আবার সেকেন্ড বার আবার পারচেস করার জন্য টাকা নাও থাকতে পারে। আর ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, এইখানে প্রি শিপিং একটা ইনভয়েস কিংবা প্রি ফরমেশন একটা ইনভয়েস আপনারা সাবমিট করবেন। ওইটাও যদি সাবমিট করেন তাহলে আপনার প্রোডাক্টটা গেটেড হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছেন? ভাই একটা কোশ্চেন ছিল। জি জি, আতল ভাই বলেন। বললাম যে এই যে 100 ইউনিটের নিচে যে একসেপ্ট করতেছে না, এটা কি শুরুতেই থাকবে নাকি আজীবনই এরকম 100 ইউনিটের নিচে কোনোভাবে অ্যাড করতে পারবো না? না, আপনি ধরেন একটা প্রোডাক্ট লিস্ট করে ফেলছেন, ওই প্রোডাক্টটার জন্য তার কোনো দিন ইনভয়েস লাগবে না, ওইটা আপনি পরবর্তীতে 10 ইউনিটও পাঠাতে পারবেন, তবে ফার্স্ট লিস্টিং এর ক্ষেত্রে মানে প্রথম আচ্ছা, প্রোডাক্টের মানে জন্য মানে এমন প্রথমবারের ভাবে। ক্ষেত্রে শুধু 100 ইউনিট, এরপরে আমি যা ইচ্ছা তাই অ্যাড করতে পারবো। হ্যাঁ, পরবর্তীতে আপনি 20 ইউনিট, 10 ইউনিট, কোনো ইস্যু নেই, তবে অ্যামাজন রেফার করে যে তোমরা অন্তত পক্ষে একটা প্রোডাক্ট 40 ইউনিট পাঠাও। হয়তোবা তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট 10 লেখা, কিন্তু আপনি যখন প্রোডাক্টটা সেল করতে যাবেন তখন দেখেন যে অ্যামাজন একটা রেফার করে যে মিনিমাম এত ইউনিট তুমি নাও, তারা অটোমেটিক্যালি আর কি আপনাকে একটু রেফার করবে। ধরেন একটা প্রোডাক্ট 700 ইউনিট সেল হইতেছে, সে আপনাকে হয়তো বলতে পারে যে তুমি 80 ইউনিট নাও কিংবা 90 ইউনিট নাও মিনিমাম, এইরকম। তখন ওইটাও ফলো করে আপনারা নিতে পারেন। তবে আনগেটেড করার জন্য মানে গেটেড করার জন্য আপনার অবশ্যই আপনাকে 100 ইউনিট নেওয়া লাগবে, ঠিক আছে। বুঝতে আচ্ছা, পারছি। বশির ভাই, জি আমরা জি। যখন প্রোডাক্ট রিসার্চ করে ব্র্যান্ড কে রিচ আউট করতে যাব, তখন তো আমরা এইভাবে চেক করে নিতে পারি যে আমি যে ব্র্যান্ডের সাথে কাজ করতেছি, পরবর্তীতে এটা যদি অ্যামাজন অ্যাকসেপ্ট না করে তাহলে তো এটার সাথে আমার কথা কথা বলে লাভ নাই। সেক্ষেত্রে আমরা তো এইভাবে আগে চেক হ্যাঁ করে নিতে হ্যাঁ পারি, হ্যাঁ, তাই না? এ- এটা বেস্ট, তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, হয়তো আপনার অ্যাকাউন্টে এখন লিস্টিং হইতেছে না বা অ্যাপ্রুভ হইতেছে না, কিন্তু ইন ফিউচারে হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি ইন বারবার, ফিউচারে আপনার লিস্ট হয়ে যাবে। আচ্ছা এখানে আমি তো বারবার চেক করে নিব যে এই প্রোডাক্ট আমার অ্যাকসেপ্ট করতেছে কিনা, আমার তো proof নাই। সেক্ষেত্রে বারবার আমি এরকম চেক করলে আবার আমার মান করবে না তো? ভাই আমাদের তো প্রোডাক্ট রিসার্চ করার পর, হ্যালো। প্রোডাক্ট কনফার্ম করার পূর্বে এটা যাচাই করতে হবে যে এটা আমরা তো নিউ অবস্থায় এটা অ্যামাজন অ্যাপ্রুভ করবে কিনা। আচ্ছা,
জি জি, ঠিক আছে। আর আরেকটা, আপনিও জহিরুল ভাই ঠিক বলছেন। আপনি যদি এরকম মানে রিকোয়েস্ট করে যদি আপনি ওইটার অ্যাপ্রুভাল না নেন, ওইটাও একটা এফেক্ট পড়ে, এটাও ঠিক। এটাও ঠিক। তাহলে আমাদের যেটা আচ্ছা। করতে হবে জি জি। যে আপনার তারপরে সাউন্ড আসে না, সাউন্ড আসে না, সাউন্ড একটু ঠিক করেন। আচ্ছা, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা বেশ কয়েকটা রিচ আউট করে তারপর এই ফিল্টারিং করে আমরা করে দেবো। খুব ঘন ঘন হ্যাঁ হবে না। হ্যাঁ। হ্যাঁ, তবে আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি কারোর নিজের ট্যাব থাকে বা মোবাইল থেকে, মোবাইল দিয়ে ইজিলি আপনারা অ্যাপ্লাই করতে পারেন প্রোডাক্ট আনগেটেড করার জন্য। ওইখানে আপনাকে দেখায় দেয় ইজিলি যে আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারবেন কি না, মানে পিসি থেকে আরেকটু ইজিলি দেখায় মোবাইল দিয়ে বা ট্যাব দিয়ে, ঠিক আছে। আপনি এটা সেলার তো সেন্ট্রাল, সেলার এটা সেন্ট্রাল তো- অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওইখান থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো ইস্যু নেই। না, আমার অ্যাকাউন্ট চালাতে হবে না, আমার অ্যাকাউন্টে করতে না না, হবে। আপনার আপনার নিজের অ্যাকাউন্ট লাগবে। আর ওইটাতেও আপনার পার্সোনালি লগ ইন করা লাগবে, মানে আপনার ইমেল যেন লগ ইন থাকে ওই ফোনে। আচ্ছা, আপনাদের একটু গেটেড এবং আনগেটেড বিষয়টা আর একটু ক্লিয়ার করি। মানে গেটেড কাকে বোঝায় বা আনগেটেড কাকে বোঝায়? গেটেড, গেটেড হচ্ছে মানে কি আপনার লক করা, ঠিক আছে। মানে যে প্রোডাক্টটা লক করা, ওই প্রোডাক্টটা আপনি ইনভয়েস না দিয়ে বা আনগেটেড না করে আপনি সেল করতে পারবেন না। মানে গেটের যে প্রোডাক্টগুলো লক করা, সেগুলোর জন্য আপনার অ্যাপ্রুভালের প্রয়োজন আছে। যেমন এই প্রোডাক্টটা হচ্ছে গেটেড, ঠিক আছে। এটার জন্য আপনার অ্যাপ্রুভাল অবশ্যই লাগবে, আপনাকে অবশ্যই ইনভয়েস দিয়ে সাবমিট করতে হবে, তারপর আপনি এটা আনগেটেড করতে পারবেন। আর আনগেটেড হচ্ছে ওই প্রোডাক্টগুলো, যেই প্রোডাক্টগুলোর জন্য ইনভয়েস লাগে না, কিংবা আপনি রিকোয়েস্ট করলে ইজিলি সফট অ্যাপ্রুভাল হয়ে যায়। সফট অ্যাপ্রুভাল কি, আপনি যখন ওইখান থেকে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, আচ্ছা একটু ব্যাগে জানতে হয়, জিওল ভাই একটু ব্যাগে। আচ্ছা, আপনি যখন এখান থেকে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল দিবেন, তখন আপনার দেখাবে ইউর রিকোয়েস্ট ইজ অ্যাপ্রুভ, ঠিক আছে। তার মানে ওইটা সফট অ্যাপ্রুভাল। যদি ইনভয়েস না চাই অ্যামাজন থেকে, তাহলে ধরে নেবেন আপনার সফট অ্যাপ্রুভালই হয়ে গেছে। আর সেটা কখন হয়, যখন আপনার অ্যাকাউন্টটা একটু পুরনো হয়, বা আপনি 200 400 ইউনিট সেল করে বলছেন, আপনার অ্যাকাউন্টে দুইটা তিনটা রেটিং আসছে, ঠিক আছে, বা আপনার স্টোরের যে হেলথটা আপনার টু টু করে বাড়ছে, বা 204 হলো, 6 হলো, তখন অটোমেটিক বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টের জন্য আপনার জাস্ট রিকোয়েস্ট করলেই হবে, ইনভয়েসের প্রয়োজন পড়বে না। আর আরেকটা কথা বলে নেই, আপনি যদি 200 ইউনিট সেল করে থাকেন সাকসেসফুলি, তাহলে আপনার 2.2 রেটিং বাড়বে। মানে নর্মালি আপনাকে অ্যামাজন আপনার স্টোরের হেলথ 200 দেবে, 200 ইউনিট সেল করার পর আপনার স্টোরের রেটিং 2 বাড়বে, তখন কত হবে? 202। যখন আরও 200 ইউনিট সেল করবেন, 204, এভাবে বাড়তে থাকবে আস্তে আস্তে। আর যদি আপনার রিভিউ মাইনাসে আসে বা স্টোরের হেলথ খারাপের দিকে যায় রিপোর্টের জন্য, তখন আপনার রেটিংটাও 200 থেকে আস্তে আস্তে কমে আসবে। এমনও স্টোর আছে যে তার 800 হেলথ, 900 হেলথ, এমনও আছে, ঠিক আছে। আর কাদের হেলথ ভালো থাকে, যারা অ্যাপ বিয়ে করে, মানে অ্যামাজনের প্রোডাক্ট রেখে আপনার ভালো ভালো প্রোডাক্টগুলো সেল করে। ভালো প্রোডাক্ট কোনগুলো, যেগুলোর রেট রিটার্ন আসে না, প্রোডাক্টগুলোর রেটিং 4.3 প্লাস আর কি। আচ্ছা, আনগেটেড কি? আনগেটেড তো বললাম যে আপনার যে প্রোডাক্টটা আপনার লক করা থাকে না, মানে আপনি জাস্ট রিকোয়েস্ট করলেই অ্যাপ্রুভাল হয়ে যায়, আপনি ইজিলি সেল করতে পারবেন, মানে ইনভয়েস লাগে না। আবারও বলি, যেটা গেটেড তার জন্য ইনভয়েস লাগবে, আর যেটা আনগেটেড মানে ইজিলি আপনার সফট অ্যাপ্রুভাল হয়ে যায়, সেটার জন্য ইনভয়েস লাগে না, ঠিক আছে। ভাই আমি আচ্ছা হোয়াটসঅ্যাপে এখন, দিয়ে দিচ্ছি মোবাইল থেকে, একটু দেখলে সবাই বুঝে যাবে। হুম হুম হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো রিকোয়েস্ট পাঠাইছি। আচ্ছা, একটু রিকোয়েস্ট অ্যাপ্রুভালে যান তো, একটু যান, ক্লিক করেন। আচ্ছা, এখানে বলি, এখানে জাস্ট শুধুমাত্র আপনার ইনভয়েস লাগে, কোনো অথরাইজেশন লেটার লাগে না, কিংবা ব্যাংকের স্টেটমেন্ট না, কোনো কিছু না। আপনি জাস্ট এইখানে একটু সিলেক্ট ফাইলে ক্লিক করেন ভাই, যে কোনো একটা ডকুমেন্ট এখানে আনেন আপনি, সমস্যা নেই, যে কোনো একটা দেন, দেন সমস্যা নেই। আচ্ছা, আপনি জাস্ট এইখানে একটা ফাইল সিলেক্ট করে, ঠিক আছে, আপনি তারপর সবার শেষে সাবমিট করবেন। আপনি আবার সাবমিট দিন না ভাই, আপনি জাস্ট ইনভয়েসটা, আচ্ছা ভাই, ঠিক আছে। মানে যেই প্রোডাক্টটাই আপনি গেটেড করতে, আনগেটেড করতে চান, মানে সেল করতে চান,
সেই ব্র্যান্ডের ইনভয়েসটা আপনি এখানে সিলেক্ট করে নিচে যান, নিচে যান। আচ্ছা দেখেন এখানে প্রোভাইড কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনি কি করবেন, আপনার ইমেলের যে ইমেলটাতে আপনি নোটিশটা পেতে চান অ্যামাজনে, যে আপনার প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়েছে কি না, বা অ্যামাজন যদি মনে করে যে আপনার সাথে যোগাযোগ করার প্রয়োজন, তখন তারা আপনাকে ফোনে কন্ট্যাক্ট করবে। সাধারণত করে না। এখানে আপনি আপনার ইমেল নাম্বারটা দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনার অ্যামাজনের যে অ্যাড্রেসটা দেওয়া ওইটা দিবেন। আর ফোন নাম্বার আপনি আপনার ইউএসএ ফোন নাম্বারটা দিয়ে দিবেন অলওয়েজ। আর কমেন্ট দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, তারপর এখানে দেখেন দুইটা অপশন। একটা হচ্ছে সেভ ড্রাফট, মানে আপনি ইন ফিউচারে তার জন্য অ্যাপ্লাই করবেন, সাবমিট করবেন। আর সেকেন্ড হচ্ছে আপনি সমস্ত কিছু ঠিক আছে, এগ্রি অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন। আপনি যখন এগ্রি অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন, আপনার এটা অ্যামাজনের কাছে রিকোয়েস্ট চলে যাবে। অ্যামাজন আপনার ইনভয়েস ভেরিফাই করবে। তাদের কাছে যদি মনে হয় অথেন্টিক বা আপনি লিগেলি সাবমিট করছেন, আপনাকে হয়তো 3 মিনিট থেকে আপনার ম্যাক্সিমাম 2 ডেজ আর কি, বেশিরভাগই আপনার 3 মিনিট থেকে 25 মিনিটের ভিতরে অ্যাপ্রুভাল হয়ে যায়। তবে কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে সময় নেয়, তারা পার্সোনালি কন্ট্যাক্ট করে। ঠিক আছে। যে ব্র্যান্ডগুলো আমাদের কাছে পরিচিত ওইগুলো খুব দ্রুত অ্যাপ্রুভাল নিয়ে নেয়, কিংবা আপনার অ্যাকাউন্টও যখন পূর্ণ হবে ওইগুলো দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে 2 দিন পর্যন্ত সময় নেয় আর কি। জি জি, আতাউল ভাই বলেন। ভাই যদি প্রি সেলস ইনভয়েস না দেয় তাহলে তো লিস্টিং ছাড়া আমি কিভাবে পারচেস করতে পারি? না না না, অনেক ব্র্যান্ড আপনাকে প্রি শিপিং ইনভয়েস কিংবা প্রি ফরমেশন ইনভয়েসটা আপনাকে দিয়ে দেয়। মানে অনেক ব্র্যান্ডই দেয়, ম্যাক্সিমামই বলতে পারেন দেয় আপনাকে, যদি ব্র্যান্ড মনে করে যে আপনার সাথে বিজনেস করবে তখন দেয়। মানে কারা দেয়? যারা অ্যামাজন ফ্রেন্ডলি। আবারও বলি, কোন ব্র্যান্ডগুলো দেয়? অ্যামাজন ফ্রেন্ডলি ব্র্যান্ডগুলো আপনাকে প্রি শিপিং ইনভয়েস কিংবা প্রি ফরমেশন ইনভয়েসগুলো দেবে। আর যারা অ্যামাজন ফ্রেন্ডলি না, তারা আপনাকে কখনো ইনভয়েস দেবে না। আর আরেকটা টেকনিক বলে দিই, আপনারা যদি জানতে চান যে ওই ব্র্যান্ড অ্যামাজন অ্যাকসেপ্ট করে কিনা, ওই ক্ষেত্রে আপনারা ইনিশিয়ালি একটা প্রি ফরমেশন কিংবা প্রি শিপিং ইনভয়েস চাবেন। যদি আপনাকে দেয়, তাহলে আপনি ওইটা না বলেও তাদের থেকে ইনিশিয়ালি বুঝে নেবেন যে তারা অ্যামাজন সেলার অ্যাকসেপ্ট করে। মানে আপনাকে বলার প্রয়োজন নাই যে আপনি অ্যামাজন সেলার অ্যাকসেপ্ট করেন কিনা, আপনি জাস্ট তাদের কাছে প্রি শিপিং ইনভয়েস কিংবা প্রি ফরমেশন ইনভয়েস চাবেন। যদি দেয়, ধরে নেবেন যে আপনাকে তারা অ্যামাজনে সেল করার জন্য অ্যাপ্রুভাল ইজিলি দিয়ে দেবে। আচ্ছা, সবার শেষে আমাদের কাজ কি? এগ্রি অ্যান্ড সাবমিট, মানে সমস্ত কিছু চেক আপ করে সাবমিট করে দেওয়া। ঠিক আছে। আচ্ছা, আমি একটু ফাইল দেখাই। আচ্ছা, আপনি ইয়ে করেন, শেয়ারটা বন্ধ করেন। ভাই, স্ক্রিন আসছে? আসছে ভাই। জি আসছে। আচ্ছা দেখেন, আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, আচ্ছা আমি আবারও আপনাকে ব্যাগে থেকে দেখাবো যে কেমন দেখা। আপনি যখন ভিউ অ্যাপ্লিকেশন করবেন, তখন এরকম দেখতে পারবেন কোথা থেকে, ভিউ সেলিং অ্যাপ্লিকেশন থেকে। ওইটা আমি দেখাবো একটু পরে। আমি এখন একটু দেখেন। আচ্ছা, মনে হয় আগে দেখালে ভালো হয়। জিয়াউল ভাই, আপনি আরেকবার শেয়ার করেন তো। জিয়াউল ভাই, আরেকবার শেয়ার করেন স্ক্রিনটা। জি ভাই, করতেছি। আচ্ছা, আপনি কিভাবে বুঝবেন যে আপনার যে প্রোডাক্টটা আপনি সেলিং এর জন্য অ্যাপ্লিকেশন করছেন কিংবা ডকুমেন্ট সাবমিট করছেন তা অ্যাপ্রুভ হয়েছে কিনা? সেটা আপনি দুভাবে জানতে পারবেন। একটা হচ্ছে অ্যামাজন আপনাকে ইমেলের মাধ্যমে কনফার্মেশন করবে, আপনাকে কংগ্রাচুলেশন জানাবে। আর সেকেন্ড থিং হচ্ছে আপনি আপনার স্টোর থেকেও ভিজিট করে আপনি দেখতে পাবেন। ওইটা কোথা থেকে চেক করবেন? আপনি সেম আগের মতোই উপরের বাম পাশে থ্রি মানে আন্ডারলাইনে ক্লিক করবেন, ক্যাটালগে যাবেন, ক্যাটালগে ক্লিক করেন। তারপর দেখেন ভিউ সেলিং অ্যাপ্লিকেশন, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে কমপ্লিট ইউর ড্রাফট, মানে আপনি যদি কোনো একটা অ্যাপ্লিকেশন কমপ্লিট না করে থাকেন, তাহলে আপনি দ্বিতীয়টা যাবেন,
আর যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনি ভিউ সেলিং অ্যাপ্লিকেশনে যাবেন। আচ্ছা, আপনি ভিউ সেলিং অ্যাপ্লিকেশনে ক্লিক করেন, ক্লিক করেন, এমনিতেই দেখাইতেছি। আচ্ছা দেখেন এইখানে আহ দেখেন ভাই কি আপনি সাবমিট করে দিয়েছিলেন ক্লিয়ারেশনস? না ভাই, আচ্ছা সাবমিট দেখেন, করিনি তো। আচ্ছা যাই হোক, যাক ভালো হয়েছে। আপনি দেখেন, আপনি যদি ওই প্রোডাক্টের জন্য এলিজেবল হন, আবারও বলি, আপনি যদি একটা প্রোডাক্ট কিংবা ব্র্যান্ডের জন্য এলিজেবল হন, আপনার এখানে দেখেন স্ট্যাটাসটা ড্রাফট দেখাবে। যদি আপনি মনে করেন যে আপনি অ্যাপ্লিকেশন ঠিকঠাকভাবে করছেন কিনা বা আপনার অ্যাপ্লিকেশনটা হয়েছে কিনা, সেটা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা, ওই ক্ষেত্রে আপনাকে ড্রাফট দেখাবে, ঠিক আছে। আর যদি মনে করেন অ্যামাজন ডিনাইন করে দিছে বা ক্যান্সেল করে দিছে, ওই ক্ষেত্রে এরকম দেখেন নিচে ডিক্লাইন দেখাবে কিংবা ক্যান্সেল দেখাবে, ঠিক আছে। আর আপনার প্রোডাক্টটা এখনো বিবেচনাধীন আছে, ওই ক্ষেত্রে আপনার ড্রাফটে থাকবে স্ট্যাটাস, ঠিক আছে। ড্রাফটে, কিংবা আপনি যদি অ্যাপ্লিকেশনটা কমপ্লিটও করে না থাকেন, ওই ক্ষেত্রে আপনার ড্রাফট দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এটা কোথা থেকে দেখবে আরেকবার দেখান তো ভাই, আরেকবার। হ্যাঁ, আপনার স্টোর থেকে বাম পাশে কর্নারে থ্রি আন্ডারলাইনে ক্লিক করে ক্যাটালগে যাবেন, তারপর ভিউ সেলিং অ্যাপ্লিকেশন, হ্যাঁ আবার ক্লিক করেন। হ্যাঁ, এইখানে দেখেন উপরে একটু নোটিশগুলো আপনারা পড়ে নেবেন। দেখেন ভিউ, ভিউর জায়গায় দেখেন নিড অ্যাকশন। যদি কোনো অ্যাকশন নেওয়া লাগে আপনাকে মানে আপনি যদি শর্টকাট ফিল্টার ব্যবহার করে যদি কোনো কিছু বের করতে চান আর কি, তাহলে ওই ক্ষেত্রে ওইটা ইজি। আপনি ভিউতে ডান পাশে যে ফিল্টারগুলো আছে ওইখানে ক্লিক করবেন, ঠিক আছে। যখন আপনার 50টা বা 100 200 অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে ওই সময়ের জন্য, নতুনদের জন্য সমস্যা নেই। দেখেন এখানে নিড অ্যাকশন। আর যদি আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভ হয়ে থাকে আপনি অ্যাপ্রুভডে ক্লিক করবেন। তারপর যদি কোনো কিছু আন্ডার রিভিউতে থাকে আন্ডার রিভিউ আসবে, ডিক্লাইন হলে ডিক্লাইন্ড আসবে, তারপর ড্রাফট হলে ড্রাফটে, তারপর ক্যাটাগরি আপনি আবার ব্র্যান্ডে ক্লিক করে ওইটাও দেখতে পারবেন যে কোন কোন ব্র্যান্ডের গুলো আপনার লিস্ট আছে, তারপর সাব ক্যাটাগরি আসেন, সমস্ত কিছুই দেখতে পারবেন। আচ্ছা, মনির হোসেন ভাইকে কোনো ফাইল শেয়ার করছেন? একটা স্ক্রিনশট দিছে যে অ্যাপ্রুভ লেখা থাকে যেটা সবার দেখার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু কে- ইয়ে করেন, জিয়াউল ভাই আপনি স্ক্রিনটা ক্লোজ করেন। কোথায় ভাই? ভাই ক্লোজ করছি তো। না, চ্যাটে ওই দিছে ভাই ভাই, চ্যাটে। ও আপনি ইয়েতে দিছেন? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার এখানে করে দেখা যাবে দেখাইতেছি। এখানে। আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি, একটু সময় দেন। বশির ভাই, একটা কোশ্চেন ছিল আর কি। জি জি এই বলেন। অ্যাপ্রুভাল পাওয়ার পরে অ্যামাজন থেকে, লাইক মানে ব্র্যান্ডের অ্যাপ্রুভাল পাওয়ার পরে পরে যে নেক্সট স্টেপ গুলো আছে, মানে SKU কিভাবে প্রিন্ট করব, দেন আদার যে ইগুলো আছে ওইগুলোর কি ক্লাস থাকবে সামনে, নাকি ওইগুলো আপনি দেখাবেন কি? হ্যাঁ হ্যাঁ, দেখাবো নেক্সট ক্লাসে, ইনশাল্লাহ আগামী ক্লাসে ওকে, দেখতে পারবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা জি। যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আপনি যখন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিংবা 10টা 20টা ব্র্যান্ডের প্রোডাক্ট জন্য আপনি অ্যাপ্লিকেশন করে রাখবেন বা করছেন বা করবেন, যদি কোনো ব্র্যান্ডের আপনার অ্যাপ্রুভ হয়ে থাকে, ওই ক্ষেত্রে দেখেন অ্যাপ্রুভ লিখে আসবে গ্রিন সিগন্যাল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে। হ্যালো। জি 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 ভাই, জি দেখা দেখা ভাই, যাচ্ছে। যায়। দেখা যাচ্ছে। দেখা আচ্ছা, যায় ভাই। এই যে দেখেন আপনার অ্যাপ্লিকেশন টাইপ, এখানে যদি ব্র্যান্ডের আপনি অ্যাপ্লিকেশন করেন ব্র্যান্ড আসবে, আর আপনি যদি সাব ক্যাটাগরির অ্যাপ্লিকেশন করেন সাব ক্যাটাগরি দেখা যাবে, ঠিক আছে। এই যে দেখেন আমি ব্র্যান্ডের নামগুলো পার্সোনাল কারণে আমি এডিট করে রাখছি, ঠিক আছে। কারণ সব তো আর পাবলিক করা যায় না। এই যে দেখেন এইখানে আপনার যেটা অ্যাপ্রুভ হয়েছে অ্যাপ্রুভ লেখা আছে, ঠিক আছে। আর যেগুলো এখনো কমপ্লিট করে নাই সাবমিশন, ওইগুলো ড্রাফটে আছে। আর কোনোটা যদি ক্যান্সেল হয়ে থাকে ওইখানে ডিক্লাইন লেখা আসবে, ঠিক আছে।
যদি অ্যামাজন ক্যান্সেল করে দেয় কিংবা ইনভয়েস অ্যাকসেপ্ট না করে, ওই ক্ষেত্রে আপনার ডিক্লাইন চলে আসবে, ঠিক আছে। আর একটু নিচে যাই, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, যদি আপনার কোনো একটা প্রোডাক্ট আপনার অ্যাকাউন্টে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে বা অ্যামাজন অ্যাকসেপ্ট করে থাকে, ওই ক্ষেত্রে আপনি এখান থেকে লিস্ট প্রোডাক্টে ক্লিক করেও আপনি লিস্ট করতে পারবেন, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন ওই প্রোডাক্টটা আপনার অ্যাকাউন্টে অ্যাকসেপ্ট হয়ে যাবে, আপনি তখন ওই আশিনটা সার্চ করেও ডাইরেক্ট লিস্ট প্রোডাক্টে চলে যেতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আর একটু নিচে যাই আমরা। হুম, এটা বাদ দে। এখানে সরি ভাই, কিছু ব্র্যান্ড আছে আপনার পার্সোনাল, ওই ক্ষেত্রে আপনার দেখানো হলো না, ঠিক আছে, কিছু মনে করে না। আচ্ছা, স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন? হ্যালো। কি ভাই, জি জি দেখা বুঝতে যায়। পারছি। আচ্ছা এখানে দেখেন, আপনার এটা এটা 20 তারিখের অ্যাপ্রুভাল, মানে একদম রিসেন্টলি, আগের না, ঠিক আছে, জানুয়ারির 20 তারিখের একটা ব্র্যান্ড অ্যাপ্রুভাল। ব্র্যান্ডের নামটা মুছে দিছি আমি পার্সোনাল কারণে। দেখেন, আপনি যখন একটা ব্র্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, অ্যামাজনের কাছে, মানে যখন একটা প্রোডাক্ট লিস্ট করবেন ব্র্যান্ডের জন্য, আপনি সাবমিট করবেন ডকুমেন্ট, তখন যদি আপনার ওই ডকুমেন্টটা মানে ইনভয়েসটা যদি অ্যামাজন অ্যাকসেপ্ট করে, মানে আপনার ওই আশিনটা যদি আনগেটেড হয়, তারা আপনাকে এমনভাবে জানাবে, ঠিক আছে, হ্যালো, থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্লিকেশন টু সেল 11টি প্রোডাক্টস লাইক দিস, we have reviewed the document you provided and have approval your application, মানে আপনার অ্যাকাউন্টটার জন্য এই প্রোডাক্টটা অ্যাপ্রুভ করছে, এরকম আসবে সেম, ইউ আর নাও অ্যাপ্রুভ টু লিস্ট আন্ডার দিস ব্র্যান্ড, ঠিক আছে, মানে ওইখানে আপনার ডান পাশে ব্র্যান্ডের নামটা লেখা থাকবে। যদি এইরকম একটা ইমেল রিসিভ করবেন, তখন আপনি ধরে নেবেন যে আপনার আহ, যে অ্যাপ্লিকেশনটা ওইটা অ্যামাজন অ্যাকসেপ্ট করছে, তখন আপনি লিস্ট করতে পারবেন। তার আগ পর্যন্ত আপনি লিস্ট করতে পারবেন না, ঠিক আছে। আর যদি আপনার অ্যাকাউন্টে ডাজ নট কোয়ালিফাই আসে, তাহলে ওই প্রোডাক্ট আপনার ট্রাই না করাই বেস্ট আর কি। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করেন ভাই। এখানে মেল যদি না না আসে, আমরা আসবে প্রিভিয়াস যে হান্ড্রেড পেজটি, পার্সেন্ট আচ্ছা আচ্ছা আসবে, তারপর 100% আসবে। আচ্ছা তারপর নেক্সট কাজটা কি আমাদের? ওই যে একটু আগে যে একটা পেজ দেখালেন, ওই পেজে গিয়ে লিস্টে ক্লিক করবো, এই তো? হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনি এখান থেকেও লিস্ট প্রোডাক্টে ক্লিক করে আপনি লিস্ট করতে পারবেন। আর সেকেন্ড থিং হচ্ছে আপনি সরাসরি ওই আশিনটা কপি করে আপনি লিস্ট করতে পারবেন, ওইটা কালকে দেখাবো, কারণ তাড়াহুড়া করতেছি না, কারণ একটু ভেঙে ভেঙে দেখালে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। বশির ভাই, একটা কোশ্চেন ছিল। জি জি এখানে যে বলেন। আপনি অ্যাপ্রুভ নিলেন, এটা কি শুধু একটা আইটেমের জন্য নাকি ওই ব্র্যান্ড অ্যাপ্রুভ হওয়াতে ব্র্যান্ডের সবগুলোই সেল করা যাবে? আচ্ছা আপনাদের বলে রাখি, এই যে দেখেন এখানে একটা সাব ক্যাটাগরি লেখা, দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন, গ্রোসারি অ্যান্ড জি জি। গরমেট ফুডস, মানে এই ব্র্যান্ডের এইখানে দেখেন অ্যাপ্লিকেশন টাইপ সাব ক্যাটাগরি, তার মানে আমি জাস্ট ওই একটা প্রোডাক্ট আমি সেল করতে পারবো। আর আপনার অ্যাপ্লিকেশন টাইপ যদি ব্র্যান্ড হয়ে থাকে, আপনি ওই একটাই ইনভয়েস দিয়ে ওই ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্ট আপনার আনগেটেড হয়ে যাবে, আপনি সবগুলো প্রোডাক্ট সেল করতে পারবেন ওই ব্র্যান্ডের, মানে দ্বিতীয়বার আপনার ইনভয়েস আর লাগবে না। বুঝতে এই পারছেন ভাই? এই এই অ্যাপ্রুভালটা কিসের উপর নির্ভর করে, যে আমাকে ব্র্যান্ড অ্যাপ্রুভাল করতেছে নাকি সাব ক্যাটাগরি অ্যাপ্রুভ করতেছে? এটা কারা করে? আহ, এটা কি অ্যামাজন? ডিসিশন নেই? আচ্ছা আচ্ছা, ওই ক্ষেত্রে আপনার ইনভয়েসটা যদি ডিস্ট্রিবিউটরের হয়, ওই ক্ষেত্রে আপনার সাব ক্যাটাগরি আনগেটেড হবে শুধুমাত্র। আর যদি আপনি ব্র্যান্ডের থেকে নিয়ে থাকেন, তাহলে আপনার ব্র্যান্ড আনগেটেড হবে। তো আমরা যখন আবেদন করব, ওইখানে তো একটা একটা আশিনের উপরে আমরা আবেদন করতেছি, তাই না? জি জি। যখন অ্যাপ্লিকেশনটা করি আর কি, ওইখানে হুম তো আর হুম। লেখা থাকে না সাব ক্যাটাগরি বা ব্র্যান্ড। আমরা যে অ্যাপ্লিকেশনটা করি ওইটাতে যদি আমরা ব্র্যান্ডের ইয়ে দেই, ইনভয়েস দেই, সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ড পুরোটা ইয়ে হয়ে যেতেছে, হ্যাঁ হ্যাঁ আনগেট হইতেছে। হ্যাঁ হ্যাঁ। আর যদি আমরা ডিস্ট্রিবিউটর থেকে দেই, তাহলে শুধু আমাদেরকে সাব ক্যাটাগরিতে দিয়ে শুধু ওই একটা স্পেসিফিক আইটেমই আনগেট করবে। এমনটা না যে শুধু একটা, তবে ওই ক্ষেত্রে লিমিটেড হয়, মানে অন্যান্য, মানে সেম ব্র্যান্ডের অন্যান্যগুলো হয়ে যায়, তবে ম্যাক্সিমাম হয় না আর কি। কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য প্রোডাক্টও হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম হয় না, কারণ ডিস্ট্রিবিউটর বুঝেনি তো, লিমিটেড। আর যদি ব্র্যান্ডের ইনভয়েস হয়, সমস্ত প্রোডাক্ট আনগেটেড হয়ে যায়, মানে একটা আশিনের ইনভয়েস দিয়ে, মানে একটা প্রোডাক্টের ইনভয়েস দিয়ে ওই ব্র্যান্ডের সমস্তগুলো হয়ে যায়।
তবে ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে হয় না, ডিস্ট্রিবিউটরের ইনভয়েস গুলো ততটা পাওয়ারফুল না। এই জন্য আমাদের ফার্স্ট টার্গেট থাকবে ব্র্যান্ড থেকে অ্যাপ্রুভাল নেওয়া, তারপরে আহ, ডিস্ট্রিবিউটর। হ্যাঁ হ্যাঁ, আপনি ডিস্ট্রিবিউটরও সেফ, মন্দ না, তবে অথরাইজ হতে হবে ব্র্যান্ড। এমন অনেক ব্র্যান্ড আছে যে তারা নিজেরা কাউকে অ্যাকাউন্ট দেয় না বা সেল করে না, শুধু বলে যে আমার ডিস্ট্রিবিউটর থেকে না। এই বিজনেসটা আপনার ইজি আবার অনেক হার্ড। আপনি যদি একবার বুঝে ফেলেন অনেক ইজি, আর যদি না বুঝে ফেলেন অনেক হার্ড। আর আপনাদের একটু বলে দেই, আপনাদের স্ট্রাগল করতে হবে ফার্স্ট 3 মান্থ অনলি। ফার্স্ট 3 মান্থ স্ট্রাগল করতে হবে, অনেক অনেক কিছু বাধা আসবে, অনেক জায়গা থেকে ধাক্কা খাবেন। ঠিক আছে, 3 মাস পার হয়ে গেলে আর ইস্যু হবে না। তখন আপনার কাছে পানি ভাত মনে হবে, আপনি ডেইলি পরবর্তীতে 1 থেকে 2 ঘন্টা দিলেই এনাফ। আর নিয়ম অবস্থায় আপনার ডেইলি অবশ্যই 8 থেকে 4 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার 2-4টা প্রোডাক্ট ফাইন্ড আউট করা খুবই ইম্পর্টেন্ট আপনার নতুন অবস্থা। কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু বলুন। আমরা প্রোডাক্ট লিস্টটা এবং শিপমেন্ট প্ল্যানটা আগামীকাল শিখব, ঠিক আছে? ভাই কি শুনতেছেন? জি ভাই। ভাই জি ভাই। শুনতেছি। আ- কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো। ভাই ছোট্ট একটা কোশ্চেন ছিল। জি জি বল। জি, সাপোজ ধরেন আমার এলএলসির নাম হলো জহির এলএলসি, এখন আমার স্টোরে সেটা কি নামে আসবে? জহির এলএলসি নামে আসবে নাকি শুধু জহির নামে আসবে? আপনি স্টোরে যে কোনো নাম দিতে পারেন, কোনো ইস্যু না। মানে আমার এনি টাইপ। এলএলসির নাম, এলএলসির নাম না দিয়ে অন্য নাম দিলেও হবে? হ্যাঁ হ্যাঁ, দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি সবাইকে সাজেস্ট করবো যেন আপনার এলএলসির নেমটা একটু ইউনিক রাখেন, যেন আপনার স্টোর নামটাও এলএলসির নামের সাথেই রাখতে পারেন, ওইটা বেস্ট হয় আর কি। কারণ আপনার অ্যাকাউন্টে যদি কোনো ইস্যু হয়, আপনার স্টোরের নামেই আপনার সাথে যোগাযোগ করবে আমাজন, আপনার এলএলসির নাম ধরে না। আপনার স্টোরের যে নামটা ওই নাম ধরেই আপনাকে সম্বোধন করবে। আমার একটা ছোট্ট একটা ইস্যু ছিল আর কি। জি জি বলুন। আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিছে। আমি দেখলাম যে রিকোয়ার্ড ডকুমেন্টস চাইতেছে, সেটা হচ্ছে আর কি পানির বিল, গ্যাস বিল, সামথিং লাইক একটা ইলেকট্রিসিটি বিল চাচ্ছে। তো এখন সেটা কি আমার নামে হইতে? আচ্ছা, এই ক্ষেত্রে বলে নেই, কারো যদি আপনার ইউটিলিটি বিল জনিত ইস্যু হয়, ওইটা হুম। খুবই বড় একটা সমস্যা। ওই ক্ষেত্রে আপনার কোনো ওয়ে থাকে না। যদি আপনার বিজনেসটা ইন্ডিভিজুয়াল না হয়ে যদি এলএলসি বেসড হয়, আর যদি এলএলসি বেসড হয় তাহলে তো ইস্যু হয় না, আমি দেখি না এই পর্যন্ত। আর ওই সমস্যাটা যাদের ইন্ডিভিজুয়াল তাদেরই হয়। ঠিক আছে। তো এখন এটা করণীয় কি? মোবাইল ফোন। এখন ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ইউটিলিটি বিল সাবমিট করতে হবে। ওইটা আপনি অনেকভাবেই করতে পারেন। আপনার নিজের নামে যদি বিদ্যুৎ বিল থাকে ওইটা সবচেয়ে বেস্ট। তাছাড়া আপনি পোস্টপেড সিমের যে প্ল্যান থাকে মান্থলি, ওই প্ল্যানের একটা বিল দিয়েও আপনি আর্ন করতে আচ্ছা, পারেন হ্যাঁ, অ্যাকাউন্টে। ওই বিলটা আছে ভাইয়া, কিন্তু ওই বিলের অ্যাড্রেসটা তো আমার মানে কারেন্ট অ্যামাজনের অ্যাড্রেসের সাথে মিলে না। সেই ক্ষেত্রে কি কোনো ইস্যু হবে? হ্যাঁ অবশ্যই ইস্যু, আপনার অ্যাকসেপ্ট করবে না, কারণ ইউটিলিটি বিল কেন যায়? আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, আপনাকে না, হুম। আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। ওই আর ক্ষেত্রে বিদ্যুৎ অবশ্যই বিল সব সেম আমাদের টু ক্ষেত্রে সেম হওয়া। হুম। বাংলা রিপোর্ট তো আর অ্যাকসেপ্ট করে না, বিদ্যুৎ বিল তো বাংলায় হয়। না, বাংলা অ্যাকসেপ্ট করবে না, ওই ক্ষেত্রে আপনাকে নোটারি করে নিতে হবে। আর সবচেয়ে ভালো আপনি যদি সিমেরটা দেন, পোস্টপেড হ্যাঁ একটা হ্যাঁ, সিম, সিমেন্টের তো এটাই। ওইটা বেস্ট আর কি। তবে ভাই বললাম ইন্টারনেট দিয়ে না। না না না, ইন্টারনেট না, সিম, হ্যাঁ, এই যে বানায় পোস্টপেড দেয় সিম। অনেকে, কম্পিউটারের দোকান থেকে গ্রাফিক ডিজাইন করে বানায় দেয়, তাহলে কিন্তু রাখা যাবে। না না, ওই ক্ষেত্রে সমস্যা হয় অ্যাকাউন্টে। সিম দেন, সিম কোম্পানি দেন। ভাই এরপর যখন আবার নতুন করে সেম প্রোডাক্টে আমি আবার নতুন করে অ্যাড করতে চাচ্ছি, তখন এখান থেকে শুধু লিস্ট প্রোডাক্টে গিয়ে করলেই হবে? ওইটা দেখাবো ভাই ইনশাল্লাহ আগামী ক্লাসে। আচ্ছা আচ্ছা ওইটা আচ্ছা। আপনার স্যান্ড রিপ্লাই করতে হবে, ওইটা দেখাবো আগামী ক্লাসে।
আজকে এই পর্যন্তই ভাই। কারো যদি কোনো কোশ্চেন থাকে করেন। কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে? নাই ভাই, আজকে ভাই ক্লাস যেটুকু বুঝাইছেন বুঝতে পারছি। ভাই সালাম আলাইকুম বশির ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। ভাই কোশ্চেন আছে, তবে মানে কেউ যদি লাইভ প্রোডাক্টটা যদি ইয়ে করে তাহলে সেটা ভালো হতো আর কি। আগামী ক্লাসে, আজকে না, আগামী ক্লাস। আগামী প্রোডাক্ট ক্লাসে লিস্ট। সমস্যা নাই, কিন্তু লাইভ যে প্রোডাক্টটা লিস্টিং করতেছে সেটা যদি দেখা যেত তাহলে সবচেয়ে বেটার হতো আর কি। ওই ক্ষেত্রে তো ভাই পার্সোনাল একটা ইস্যু থেকে যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ লাইভে দেখাবো, সমস্যা নেই। যেমন পার্সোনাল ইস্যু বলতে এখানে তো আমরাই এখন না যদি কেউ আপনার যদি হ্যাঁ। ভিডিও গুলো দেখা গেছে আপনারা 25 জন আছেন, 25 জন যদি ওই প্রোডাক্ট চেক করে যদি আমার স্টোর ভিজিট করে, ওইটাও পার্সোনাল সেফটি থাকে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমি ইউটিউবে দেই, ইউটিউব থেকেও ওইটা লিকেজ হয়ে যাবে, সমস্যা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি একটা অ্যাকাউন্ট থেকে আপনাদের লাইভ দেখাবো, ইনশাল্লাহ আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবে আগামী আর ক্লাসে, ঠিক। রিসিপ্টে যে রিসিপ্টের কথাটা, রিসিপ্ট এটা কি সবগুলা কি আমাদেরকে ইয়ে দিবে নাকি কোম্পানি দিবে, ব্র্যান্ড দিবে? কোন ভাই, ইনভয়েস তো ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটরই দেবে, অন্য কেউ তো দিতে পারবে না। হুম। আপনি যেখান থেকে প্রোডাক্ট পারচেস করবেন ওইখান থেকেই দেবে।